নমস্কার সবাইকে। আবারও চলে এলাম আমাদের একটু বেড়াতে যাওয়ার গল্প নিয়ে। পাহাড়ের ডাক কে উপেক্ষা করতে পারে বলুন তো? আর যখন সেটাই আমাদের ফেভারিট, তখন কঠিন তো বটেই, আমরাও পারিনি। একটা দুর্দান্ত বা অনির্বাণের ভাষায় বললে বাঘের বাচ্চা টেসলা গাড়ি, 5টা দিন আর ইউরোপের সবচেয়ে মনোরম পর্বতমালার বুকে একটা অবিস্মরণীয় ছুটির অভিজ্ঞতা, সঙ্গে জগাই, মাধাই আর নেতায়ের মতো 3টে ছানাপোনার কম্বিনেশন। আর সমীরণের কথায় বললে কোটি কোটি মজা। যাই হোক, আমাদের 3 জন আর নবনীতাদের 4 জন, এই 7 জনের এই হলো আমাদের ফরাসি আল্পস ভ্রমণের গল্প। প্রথম দিন ভোরের আলো ফুটতেই আমরা রওনা দিলাম নেদারল্যান্ডসের রটারডাম থেকে বেলজিয়াম, লাক্সেমবার্গ, ফ্রান্স হয়ে শামনিক্স পথে। আগের দিন রাতেই আমরা রটারডামে চলে এসেছিলাম। নেদারল্যান্ডসের সমতল রাস্তা ছেড়ে চাকা গড়িয়ে চলল বেলজিয়ামের সবুজ প্রান্তর পেরিয়ে। একে একে পেরোলাম বেলজিয়াম, লাক্সেমবার্গ। ছোট্ট কিন্তু প্রাণবন্ত এই দেশগুলো যেন ইউরোপের এক বৈচিত্র্যের মেলা। চারিধারে বসন্তের কচি সবুজ পাতা আর রেপসিড ফুলের ক্ষেত সোনালি হলুদ হয়ে দু চোখ জুড়িয়ে দেয়। ফ্রান্সে ঢুকতেই সেই হলুদ ক্ষেতও বেশ বাড়তে থাকলো। তা এতক্ষণ ড্রাইভার সিটে কিন্তু আমাদের গ্রুপের সব থেকে নবীন সদস্য নবনীতা। আজ তার লং ড্রাইভের বউনি হলো। 3 ঘন্টা টানা চালিয়ে ফ্রান্সে এই আমরা প্রথম ব্রেকটা নিলাম। গাড়ির জন্য দরকার চার্জ, আর আমাদের দরকার রেস্টরুম, একটু আধটু খাবার। পেট ভরে খেয়ে নিলাম নবনীতার বানানো দুর্দান্ত চিকেন স্যান্ডউইচ। এরপর আমরা কিছুটা প্রায় 2-3 ঘন্টা যাওয়ার পর একটা জায়গায় থামলাম একটু জিরিয়ে নিতে, আর বাচ্চাগুলোর জন্য একটু খেলার অবকাশও মিলল। সঙ্গে কিছু গ্রসারি কেনাকাটাও করে নিলাম আগামী 2-3 দিন চালানোর মতো। এরপর যখন রওনা দিলাম, দৃশ্যপট বেশ বদলে যেতে লাগলো। মাঝে বিকেল যখন পড়তে শুরু করলো, দূরে দিগন্তে ধীরে ধীরে উঁকি দিতে লাগলো তুষার ঢাকা পাহাড়ের চূড়া, আর সোনালি আলো শোভায় কেটে গেল বেশ 12 ঘন্টার দীর্ঘ যাত্রা। আর অবশ্যই বাড়ল টোল ট্যাক্সের বহর। কিন্তু টেসলার আরামদায়ক সিট আর ইউরোপের এই প্রকৃতির মাঝের যাত্রা কখনোই সেটা ক্লান্তিকর হতে দেয়নি। পাহাড়ের কোলে এবারে আমাদের আস্তানা ছিল এয়ারবিএনবি থেকে বুক করা একটি ছোট্ট পাহাড়ি গ্রামে একটা কাঠের বাড়ি। এগুলিকে এখানে শ্যালে বলে। কাঠের বাড়ি হলেও ভিতরে কিন্তু সব রকমের সুবিধা থাকে। বাড়িটি হাওয়ার্ড আর আনার, তাদের একটি ছোট্ট মেয়েও আছে, তার নাম এভা, যার বয়স 13 বছর। চলুন চট করে আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই বাড়িটা। আমাদের দ্বিতীয় দিনে শামনির সকালে ঘুম ভাঙতেই জানালা দিয়ে দেখলাম সবুজ পাহাড়ের গায়ে হেলান দেওয়া পাথুরে বাড়িগুলো। গ্রামটা যেন একটা জীবন্ত পোস্ট কার্ড। এরপর শুরু হলো আমাদের সেই দিনের আসল অ্যাডভেঞ্চার। প্রথমেই সকালে উঠে তৈরি হয়ে বাচ্চাগুলো গেল ব্যাকইয়ার্ডে। আনার কত খরগোশ, মুরগি, বেড়াল, ওদের সাথে খুব খেলা চলল। আর আনা আমাদের বুঝিয়ে বলল ওর পোষ্যদের অনেক গল্প, অনেক ছবিও তুলে দিল বরফ ঢাকা পাহাড়ের সাথে। এরপর শহরের দিকে গেলাম। টুকটুকে লাল একটা মাউন্টেন রেলগাড়ি চড়ে আমাদের পৌঁছে নেবে মের দ্য গ্লেস বলে একটি গ্লেসিয়ারের কাছে। পাইন আর বার্চের পাশ দিয়ে প্রথমে গেলাম হিমবাহটা দেখতে। সবুজ পাইন গাছের জঙ্গলের ধার দিয়ে ট্রেন চলল হিমবাহের দিকে। ধূসর পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে বরফের নদী। মাথার উপর শুধু নীল আকাশ
চারিদিকে সাদা বরফের অসীম বিস্তার, আর তার মাঝেই নাক উঁচু করে দাঁড়িয়ে আছে মঁ ব্লাঙ্ক। সেই মঁ ব্লাঙ্ক যে বিখ্যাত জার্মানি কোম্পানি তাদের ফাউন্টেন পেনের নাম রেখেছিল আল্পসের এই চূড়ার নামে। এরপর সিদ্ধান্ত হলো নবনীতার ইচ্ছায় কেবল কারে উঠবে। সেই মতো আমরা এগিয়ে গেলাম আগুয়ালা দ্য মিডির দিকে, ইউরোপের অন্যতম উচ্চতম কেবল কার। আগুয়ালা দ্য মিডি ৩,৪৪২ মিটার উচ্চতায়। প্ল্যাটফর্মে পা রাখতেই মনে হয় পৃথিবীটা অনেক নিচে। সামনে দাঁড়িয়ে আছে মঁ ব্লাঙ্ক, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ, ৪,৮০৮ মিটার। পুরোপুরি সামার এখনো আসেনি, তাই ফুললি ট্যুরিস্ট সিজন আসতে এখনো বেশ বাকি। ভিড়ও মোটামুটি কম। বরফে ঢাকা চূড়া, গ্লাস ক্যাবিনের সেই অপার্থিব নীরবতা, আর এই দৃশ্য কি কোনো ছবিতে ধরে রাখা যায়? মঁ ব্লাঙ্ক দেখা শেষ হলে আমরা সবাই মিলে ফিরে এলাম শামনি শহরে। ছিমছাম আর শান্ত সুন্দর, ভীষণ পরিষ্কার একটি শহর শামনি। প্রচুর খাবারের দোকান, তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা, বাস, সব কিছুই এখানে রয়েছে। খুব বেশি খিদে ছিল না, তাই হালকা করে একটা লোকাল দোকান দেখে একটু ফ্রেঞ্চ অমলেট আর জুস খেয়ে নিলাম। পাশ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে ছোট আরভে নদী। তারপর পাহাড়ের পাশে অন্য এক জায়গায় গেলাম। সেখান থেকে বেশ আধ ঘন্টা হেঁটে সমতলের দিকে পৌঁছতেই আমরা পেলাম লেক ভার্থ। দিনের শেষে সবাই যখন প্রায় ক্লান্ত, লেক ভার্থে যাওয়ার জন্য আধ ঘন্টার জন্য যে হাঁটা বেশ কষ্টকর কিন্তু লাগছিলই। কিন্তু যতক্ষণে আমরা নিচে পৌঁছলাম সূর্য প্রায় নিচে নেমে এসেছে। লেক ভার্থের জল এতটাই স্বচ্ছ যে তলার পাথরগুলো গোনা যায়। চারপাশে পাইন বন, উপরে নীল আকাশ, আর তার প্রতিচ্ছবিও আছে লেকের এই জলে। আমাদের তৃতীয় দিনের পুরো দিনটাই হলো লেক আনেসির যাত্রা। সকাল সকাল ভারী জলখাবার খেয়ে রওনা দিলাম 1 ঘন্টার ড্রাইভে। আনেসিকে বলা হয় আল্পসের ভেনিস। সেই নামের সার্থকতা বুঝলাম পৌঁছানোর সাথে সাথেই। স্বচ্ছ নীল জল, পাহাড় ঘেরা তীর আর পুরনো ইউরোপীয় স্থাপত্যের মেলবন্ধনে আনেসি ঠিক এক রূপকথার শহর। বেশ কিছুটা সময় সেখানে কাটালাম লেকে বোটিং করে। ইলেকট্রিক বোট এখানে ভাড়া পাওয়া যায় ঘন্টা হিসাবে, নিজেদেরই ড্রাইভ করে নিতে হয়। জলের উপর ভেসে ভেসে দেখলাম দুই পাশের পর্বতমালা, চকচকে নীল আকাশের জল, হালকা হাওয়ায় গরম খুব একটা লাগছিল না। মনে হলো মুহূর্তটা যেন থামিয়ে রাখি। বিকেলবেলায় পাহাড়ের রাস্তা ঘুরে প্রায় আধ ঘন্টা পর পেরিয়ে পৌঁছলাম একটি ভ্যালিতে। উপর থেকে পুরো আনেসির উপত্যকাটা দেখতে পাওয়া যায় সেখান থেকে। এখানে প্রচুর প্যারাগ্লাইডিংয়ের ট্রেনিং শপও দেখলাম, আর প্রচুর মানুষকেও প্যারাগ্লাইডিং করতে দেখলাম। আমরা অনেক ছবি তুললাম। উপর থেকে লেক আনেসি দেখলাম, বিশাল লেক, আর তার ধারে ছোট ছোট বাড়িগুলো ঠিক যেন দেশলাইয়ের বাক্সের মতো লাগছে। রাতে শামনিতে ফিরে এলাম বিএনবিতে। খাবার খেয়ে একটু হাঁটতে বেরোলাম। আধারে ঘেরা বিশাল পাহাড়ের ছায়া, আর সঙ্গে ছিল চাঁদের আলো। চতুর্থ দিন 3 দেশের পাহাড়ি পথ আর এক দুর্ধর্ষ লুপ। শামনি থেকে ইটালির কোরমায়ের আর সুইজারল্যান্ডের মার্টিনি, তারপরে ব্যাক টু শামনি। এই দিনটি ছিল পুরো ট্রিপের সবচেয়ে রোমাঞ্চকর দিন। শামনিক্স থেকে যখন বের হলাম কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মঁ ব্লাঙ্ক টানেল।
12 কিলোমিটার দীর্ঘ পাহাড়ের মধ্যে দিয়ে এই সুড়ঙ্গ ভেদ করে সরাসরি পৌঁছে গেলাম ইটালিতে। তবে রোমাঞ্চ শুধু একজনেরই, যার ভীষণ ভালো লাগে টানেলে গাড়ি চালাতে। তার নতুন নামও হয়ে গেল টানেল কুইন। পাহাড়ের ভিতর দিয়ে দেশ পেরোনোর এই অনুভূতি সত্যি অদ্ভুত। ইটালির কোরমায়েরে থামলাম, হাঁটলাম পাথুরে গ্রামের পথে, দেখলাম পাহাড় আর সবুজের মেলবন্ধন। আজকে রোদ বেশ কম আর আকাশে অনেক মেঘের খেলা। ইটালির আল্পসের গ্রামগুলো একটু আলাদা, খুব কেতাদুরস্ত নয়, কিন্তু ছিমছাম পরিবেশ আর তার সঙ্গে ইটালীয় উষ্ণতার একটা মিল খুঁজে পেলাম। সেদিন এই ভ্যালিতেই আমাদের লাঞ্চটা সেরে নিলাম স্থানীয় একটি ইটালিয়ান রেস্টুরেন্টে। ঝিরিঝিরি বৃষ্টি যখন শুরু হলো, তারপর আমরা আরও বেশ কয়েকটা পাহাড়ের টানেল পেরিয়ে পৌঁছলাম সুইজারল্যান্ডে। পাহাড়ি রাস্তার বর্ণনা দেওয়ার ভাষা ফুরিয়ে আসছে। হেয়ারপিন বাঁকগুলোয় ঘুরতে ঘুরতে মাথা যখন প্রায় বনবন করে ঘুরছে, এসে পৌঁছলাম সুইজারল্যান্ডের মার্টিনির শান্ত সবুজ গ্রামে। পাহাড় ঘেরা ছোট্ট এই গ্রামেই ঘুরে বেড়ালাম বাকি দিনটা, আর সঙ্গে ছিল একটা ছোট নদী। এক দিনে 3 দেশ, ফ্রান্স, ইটালি, সুইজারল্যান্ড। এই সার্কুলার মাউন্টেন পাস রুটটি আল্পসের এক অনন্য অভিজ্ঞতা। প্রতিটি সীমান্তে দৃশ্য বদলায়, ভাষা বদলায়, কিন্তু পাহাড়ের মহিমা একই থাকে। টেসলার নেভিগেশন স্ক্রিনে দেখতে দেখতে মনে পড়ছিল একে একে সব মুহূর্তগুলো। আগেওয়ালাটা মিদির সেই হিমশীতল বাতাস, আনেসির নীল জলে নৌকোর দুলুনি, বা ইটালির গ্রামের পথে অলস হাঁটা, অথবা মবলার সামনে দাঁড়িয়ে থাকা সেই মন ভালো করা মুহূর্ত। 5ম দিন ঘরে ফেরা, মনে থাকলো অনেক স্মৃতি। যাওয়ার পথেই ফেরা, আবার সেই দীর্ঘ 12 ঘন্টার জার্নি, কিন্তু এবার গাড়িতে ছিল একটু ভিন্ন অনুভূতি। জানালার বাইরে ক্রমশ সরে সরে যাচ্ছে পাহাড়, ফিরে আসছে সমতলের আবার সেই চেনা দৃশ্য। ছুটির শেষ হলে নিজের ঘর কিন্তু মন টানেই, তাও এই কটা দিনের কাটানোর সময় অনেক গল্প, হাসি, ঠাট্টা মনে রয়ে গেল গল্প হয়ে। ফরাসি আল্পস কিন্তু শুধু একটা গন্তব্য নয়, এক অনুভূতি। তুষার ঢাকা পাহাড়ের চূড়া, পান্না সবুজ হ্রদ, বা শতাব্দী পুরনো পাহাড়ি গ্রাম, সব কিছু মিলিয়েই এই যাত্রা কিন্তু মনে গেঁথে রয়েছে। সুস্বাদু খাবার আর মানুষজনের ভদ্র ব্যবহার, এ কথা না বললেই নয়। যারা ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য একটাই কথা, আল্পস কিন্তু মিস করবেন না। আবার দেখা হবে।